করোনার দুর্দিনে সৃষ্টি হয়েছিল আমাদের মনোবিতান। সুদিনে সকলের কর্মব্যস্ততায় আর তেমনভাবে মনোবিতানে আমরা আসতে পারিনি। তবে এবারের পুজোর ছুটি আমাদের সুযোগ করে দিয়েছে মনোবিতানের 6 নম্বর ব্লগে ফিরে আসার। কাঁচরাপাড়ার মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সৌজন্যে 1 নভেম্বর শুরু হয়েছিল আমাদের নেপাল যাত্রা। সঙ্গে উপরিপাওনা ট্যুর প্রোগ্রামে না থাকা ভয়ঙ্কর ভূমিকম্পের উপলব্ধি। আমাদের ব্লগটি দেখতে থাকুন আর আপনারাও পা বাড়িয়ে থাকুন এভারেস্ট জয় করার জন্য দৃষ্টি দিয়ে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা সবাই হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি। আমাদের মিথিলা এক্সপ্রেস এটা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3:50 ছাড়বে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি ট্রেনটার জন্য। ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে বিহারের রক্সল পর্যন্ত যায়। আমরা রক্সল পর্যন্তই যাব। ট্রেনে উঠে যে যার লাগেজপত্র গুছিয়ে নিয়ে আমাদের নির্ধারিত সিটে আমরা বসে পড়েছি। 3:50 1 মিনিট আগেই আমাদের ট্রেনটা ছেড়ে দিল। শুরু হলো আমাদের 16 ঘন্টার যাত্রা। এখন সন্ধ্যে 6টা বাজে, আমরা পৌঁছলাম। আমাদের পৌঁছানোর সময় হচ্ছে সকাল 9টায়। আর ভিতরে প্রচণ্ড এসি বাড়িয়ে দিয়েছে, এত ঠান্ডা লাগছে যে কি বলবো। আর এরপর স্টপেজ হচ্ছে দুর্গাপুর, আসানসোল, এগুলো রয়েছে। আস্তে আস্তে সমস্ত কিছু দেখা। সন্ধ্যের পরপরই মা তারা ট্রাভেলসের কর্মকর্তারা আমাদের একটা হ্যান্ডব্যাগের মধ্যে চিলি চিকেন, ফ্রাইড রাইস, আলুর দম ও জলের বোতল দিয়ে গেল আমাদের রাতের আহারের জন্য। আমরা এখন মধুপুর জংশনে পৌঁছে গিয়েছি। এখন বাজে রাত্রি 10টা। তো আজকে আমাদের ডে 1 এখানেই কমপ্লিট হচ্ছে। 10টার সময় আমাদের শুতে হবে, লাইট ফেট অফ করতে হবে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, স্টে টিউনড। বাই। হ্যালো, আমরা এখন রক্সলে পৌঁছে গিয়েছি। আমাদের ট্রেনের পারফেক্ট টাইম ছিল হচ্ছে 9:15, বাট আমরা বিফোর টাইমে পৌঁছে গিয়েছি। এখন রক্সল থেকে আমরা কোথায় যাব সমস্ত কিছু আপনাদের সাথে জানাবো। স্টে টিউনড। আস্তে আস্তে আমরা সবাই রক্সল স্টেশনের বাইরে চলে এলাম। সেখানে আমাদের 46 জনের জন্য অপেক্ষা করছিল 2খানা বাস। আগামী 10 দিনের যে আমাদের নেপাল ট্যুর, এই বাস দুটোই হবে আমাদের ভ্রমণ সঙ্গী। বাসে উঠে গিয়েছি, বাস চালু হয়ে গেছে। আমরা এখন বর্ডার যাচ্ছি বীরগঞ্জে। তারপর ওখানে গিয়ে আমরা কিছুক্ষণের জন্য হয়তো একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা নেপালে প্রবেশ করব। এবং ততক্ষণ আপনারা বিউটি এনজয় করুন, দেখুন। আমরা এই বীরগঞ্জ দিয়ে ঢুকবো যেহেতু, সেহেতু এই 10-15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগবে। এবং আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের বাস এখন এগিয়ে চলেছে রক্সল ছেড়ে নেপালের বীরগঞ্জের দিকে। বীরগঞ্জ হচ্ছে নেপালের বর্ডারের গেটটাও খুব সুন্দর। আমরা এছাড়াও উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল দিয়েও নেপালে বাই রোডে প্রবেশ করা যায়। তবে সবচেয়ে সহজ পথ হলো এই রক্সল দিয়ে নেপালে প্রবেশ করা। বীরগঞ্জের চেকপোস্টে আমাদের বাসে প্রত্যেকেরই আধার কার্ডটা চেক হলো। ইন্ডিয়ানদের জন্য কোনো পাসপোর্ট লাগে না। বীরগঞ্জে কয়েক ঘন্টার জন্য আমাদের একটা হোটেল নেওয়া আছে। সেইখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হব এবং ওখান থেকেই আমরা ইন্ডিয়ান কারেন্সিগুলো কিছু নেপালে কারেন্সিতে করে নেব। আমরা যারা আমাদের পরিবারের সঙ্গে ভারতে কথা বলতে চাই তারা ওখান থেকে একটা করে নেপালের সিম নিয়ে নেব। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আধার কার্ড চেক করা হলো। ইন্ডিয়ার বর্ডারে কিছু ফর্মালিটিস ছিল, নেপাল বর্ডারে কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো আমরা ফটো তুলতে পারিনি কারণ ওগুলো প্রোহিবিটেড। তো আমরা এখন আপাতত 2-3 ঘন্টার জন্য একটু রেস্টের জন্য আমরা এইখানে রয়েছি। আমরা ফ্রেশন আপ হয়ে দেন আমরা যেখানে যাবো সেখানে আপনাদের সাথে করে নিয়ে যাবো। হাই গাইস, এতক্ষণ আমরা জানতে পারলেন যে আমরা বীরগঞ্জে পৌঁছে গিয়েছি। তো এখানে এসে আমরা ইন্ডিয়ান কারেন্সিটাকে নেপালের কারেন্সিতে এক্সচেঞ্জ করলাম। আমরা মোটামুটি ওই
100 টাকায় 155 টাকা মতো পেয়েছি। এবার এক এক জায়গায় এক এক রকম দিচ্ছে, ভেতরে ঢুকে শুনলাম আরও কম দিচ্ছে, তাই জন্য আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিলাম। আর আপাতত এই বলেছিলাম যে আমরা 2 ঘন্টার জন্য একটা জায়গায় স্টে করছি, এই রুমে আমরা রয়েছি। এরপর আমরা যাবো চিতওয়ান, সেটার জন্য দেখতে পাবো। ভারতের 100 টাকার সব নোটই চলে নেপালে, তাই অল্প কিছু এই 4-5 হাজার টাকার মতো আমরা নেপালি নোট নিয়ে নিয়েছিলাম। ওখানে 100 টাকার সিমও পাওয়া যায়, নেপালের সিম, এবং 100 টাকা করে রিচার্জ করি আমরা নিলাম। নেপালের চিতওয়ানের উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দিল। প্রাচীন নেমুনির নাম অনুসারে নেপাল শব্দটি এসেছে। আবার প্রাচীন জাতি নেওয়ারদের বাসস্থান হিসেবেও শব্দটি এসেছে বলে অনেকে মনে করেন। নেওয়ার শব্দটির অর্থ হল পবিত্র স্থানের অধিবাসী। নেপালে শতকরা 90% লোক কৃষিজীবী। ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি প্রধান ফসল। পাহাড়ি ঝর্ণার সাহায্যে চাষাবাদ হয়। পোখরা উপত্যকাতে প্রচুর আপেল, ডালিম, আখরোট, কুল ইত্যাদি উৎপন্ন হয়। কাঠমান্ডুর কমলালেবু, মৌমাছি পালন এখানকার প্রধান একটি কুটির শিল্প। যতটুকু ইনফরমেশান সম্ভব আমরা আমাদের এই ছোট্ট ব্লগের মাধ্যমে দিয়ে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। হোটেল রয়্যাল সাফারিতে পৌঁছে গিয়েছি। আমরা রয়েছি এখন 4th ফ্লোরে। তো আমরা এবার আসুন, চলুন রুমটা একটু দেখে নিই। হোটেল থেকে আমরা দেখতে পাচ্ছি অপূর্ব সূর্যাস্ত। দেখতে দেখতে রবীন্দ্রনাথের সেই শেষ লেখা থেকে মনে পড়ে গেল, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। দিবস শেষে সন্ধ্যার শুরু। সন্ধ্যার পরপরই আমাদের হোটেলের সামনেই আয়োজন করা হয়েছে নেপালের বিখ্যাত আদিবাসী ডান্স, থারু ডান্স। যেমন আমরা খোয়াইতে আদিবাসী নৃত্য দেখে থাকি, আমাদের ডুয়ার্সেও আমরা এরকম আদিবাসী নৃত্য দেখেছি। এখানকার একটি বিশেষ ট্রুপ এখানে এসেছে এই থারু ডান্স দেখানোর জন্য। আমরা দেখতে থাকি। আমরা এখন সন্ধ্যেবেলা ডে 2 চলছে। আর সন্ধ্যেবেলাতে আমি স্কিপ করে গেছি, চা আর চিকেন নাগেটস আমরা খেয়েছিলাম, ওটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি। তো আমরা এখন হোটেলের ভেতরেই সবাই আড্ডায় কি গান বাজনা সমস্ত হবে আপনাদেরকে সাথে নিয়ে অবভিয়াসলি। আর কালকে সকাল 6টায় আমাদের আছে জঙ্গল সাফারি। তো এই যেটা দেখতে পাচ্ছেন দেখুন, তো এটা করেই আমরা যাবো কালকে জঙ্গল সাফারি করতে। আমরা এখন খেতে চলে এসেছি। এটা হচ্ছে ডাইনিং, রুটি ভাত দুটোরই সুবিধা রয়েছে। তবে আমি প্রেফার করেছি আজকে খাওয়ার জন্য রাইস। আজকে খাবারে রয়েছে ডাল, আমি অলরেডি যেটা মেখে ফেলেছি, বাঁধাকপি, আর আছে চিকেন।
ভোরের কুয়াশা ও ঠান্ডা ভেদ করে আমরা গা ছমছম পরিবেশে চিতওয়ান জঙ্গলে প্রবেশ করতে যাচ্ছি। এই জঙ্গলে সাফারি করা যায় খোলা জিপে ও হাতিতে। 700 টাকার একটা জিপ সাফারি হয় বটে, কিন্তু ওটাতে না যাওয়াই ভালো, কারণ ওখানে হরিণ ছাড়া আর কিছুই দেখবেন না। একটু বেশি দামের যেগুলো আছে 1200-1400 টাকা, সেগুলোতে সাফারি করলে ওরা গভীর জঙ্গলে নিয়ে যায় এবং ভালোই জীবজন্তু দেখা যায়। আমরা একটু দরদাম করে ওটা 1150-এ করেছিলাম পার হেড। এছাড়াও ক্যানয় সাফারি আছে, ছোট ছোট ডিঙি নৌকায় নদীপথে এই সাফারি করতে হয়, কিছুটা আবার হেঁটেও ঘোরাঘুরি করতে হয় সাফারি। আমাদের এই জিপ সাফারিটা করতে 2 ঘন্টা সময় ওরা দিয়েছিল, মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে এগুলো হয়ে যায়। এছাড়াও আরেকটা বেশি দামের সাফারি আছে, সেটা 4 ঘন্টা নেয়। ওই ক্যানয় দিয়ে হাঁটাহাঁটি করে ওই সময়টা লেগে যায়। হিমালয়ের পাদদেশে অবস্থিত চিতওয়ান জঙ্গল 1973 সালে নেপালের ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয়। এই জঙ্গলের এরিয়া 952 স্কোয়ার কিলোমিটার। নেপালের প্রায় 1/3 অংশই বনাঞ্চল। এই চিতওয়ান জঙ্গলে প্রবেশ পথ রয়েছে 12টি। ইউনেস্কো এই জঙ্গলটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে। 68 রকমের স্তন্যপায়ী জন্তু রয়েছে এখানে। এই মনোরম ভয়ঙ্কর গভীর জঙ্গলটিতে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা, এক শৃঙ্গ গন্ডার আর প্রচুর বিভিন্ন প্রজাতির হরিণ। 544 রকমের পাখিও রয়েছে এই জঙ্গলটিতে। আর নদীতে রয়েছে 126 রকমের মাছ, ঘড়িয়াল ও কুমির। যারা বার্ড ওয়াচার তাদের পক্ষে এটি একটি আদর্শ ফরেস্ট। और ये टाइगर का फेवरेट फूड है। ये वाला नील गाय और ওটা ছোট ছোট জন পোজ দিয়ে দাঁড়িয়েছে, বুঝেছিস? আমরা দেখছি টাইগারটা ফেভারিট ফুড। এটা হচ্ছে সাম্বার ডিয়ার, যাকে আমরা বাংলা বলতে বলগা হরি। আর উনি যে গাইড রয়েছেন তিনি বলছেন যে এটা হচ্ছে টাইগারের ফেভারিট ফুড। তো আমরা আশা করি যে আশেপাশে আমরা বলতে টাইগার হয়তো দেখলেও দেখতে পেতে পারি। তো দেখুন দেখি আমাদের লাভ কতটা ফেভার করে। ये जंगल का हो सकता है। और ये डियर प्रजाति में जितने भी सिंग देख रहे हैं ना, वो मेल है। जितने का सिंग नहीं रहता डियर प्रजाति में, वो फीमेल। और ये प्रजाति चितवन का जंगल का मेजर फूड ऑफ टाइगर भी बोलते हैं इसको। आपका मेन आ रहा है। আমরা এখন চলে এসেছি জঙ্গলের ভেতরে। এখানে খুব আস্তে কথা বলার জন্য ব্যাপার আছে। ফার্স্টে আমরা দেখতে পেয়েছি ময়ূর, এবং এখানে রয়েছে অনেক হরিণ এবং অনেক প্রজাতির। দেখে নিন। জঙ্গলের পথে এবার আমাদের চোখের সামনে ধরা দিল কৃষ্ণকায় মৃগ।
যেটা ইন্ডিয়া, আর এখানেই একমাত্র পাওয়া যায়। এটা খুব রেয়ার স্পিসিস। ওই দেখুন, দেখে নিন আরেকবার। ক্যানয় সাফারির কথা বলেছিলাম, এইগুলো হচ্ছে ক্যানয়। এইগুলো করে নদীপথে সাফারি করে এবং তারপর এগুলো থেকে নেমে জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে সাফারি করতে হয়। চিতনের জঙ্গল ভ্রমণকালে এটা হচ্ছে একটা বিশ্রাম স্থল। এখানে চা কফি পাওয়া যায়। আমরা এখানে চা কফি খেলাম, ফটো টটো তুলে এবার আমরা জঙ্গল থেকে বেরোনোর পথে অগ্রসর হলাম। আমাদের চিতপানের জঙ্গল সাফারির পর ব্রেকফাস্ট করা হলো। ব্রেকফাস্ট করার পর এখন মোটামুটি নিয়ার অ্যাবাউট 11:15 মতো বাজে। এখন আমরা বেরোচ্ছি লুম্বিনীর উদ্দেশ্যে। তো বাসে মোটামুটি 7 ঘন্টা জার্নি আছে। মাঝখানে আমরা রাস্তাতেই লাঞ্চ করব। সব কিছু আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন। ওই নামে একদিন ধন্য হলো দেশে দেশান্তরে তব জন্মভূমি, সেই নাম আরবার এদেশের নগরে প্রান্তরে দান করো তুমি। ভগবান বুদ্ধদেবের পবিত্র জন্মভূমি লুম্বিনীর পথে আমরা এখন এগিয়ে চলেছি। এখন বাজে 6:10। আমরা এখন লুম্বিনীতে এসে পৌঁছলাম। আমাদের হোটেল হচ্ছে হোটেল মানসারভার, আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকটা জার্নির পর আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি কতটা টায়ার্ড। সারাটা দিন এসব করে এখন এই লাগেজ ফাগেজ নিয়ে এখন যাব ঘরে। তারপর আপনাদের দেখাচ্ছে আমাদের রুমটা ঠিক কেমন। সিচুয়েশন হয়েছে। আমরা তো প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। কালকে আমাদের প্রক্রিয়াতে বেরোনোর কথা, লুম্বিনী ঘোরার কথা। সকাল 8টার সময় 5.7 রিক্টার স্কেলে একটা ভূমিকম্প হলো এবং সেটা আমরা গুগলে করে জানতে পারলাম। আমরা এখন নেমে এসে এখানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। এবার পরবর্তী হচ্ছে না হচ্ছে, কোথায় কী হয়েছে সেসব আমরা এখন পর্যন্ত কিছুই জানি না। দেখা যাক কী হয়। ভয়ঙ্কর ভূমিকম্পে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কোনো রকমের নিচে এসে সবাই অপেক্ষা করছি। এরপরে আফটার শকের ভয় আমাদের চেপে ধরেছে। আমরা সবাই ভগবানের নাম করছি। গুড মর্নিং ফ্রম নেপাল, ডে 4। আজকে আমরা রয়েছি এখন লুম্বিনীতে। আজকে আমরা সাইটসিং করতে যাব, বাট কালকে রাত্রে ওই যে ডিজাস্টার, ওই যে একটা প্যানিক, ওটা কাটিয়ে আমরা সবাই উঠতে পেরেছি, সবাই আগের ছন্দে ফিরে আসতে পেরেছি। সেটাই আমাদের সব থেকে ভালো লাগছে। আজকে আমরা যাচ্ছি পোখরা। লুম্বিনী দর্শনের পথে আমরা এগিয়ে চলেছি।
কাল রাত্রে ভয়াবহ ভূমিকম্পের পর আমাদের হোটেল ম্যানেজার আশ্বস্ত করেছিলেন আর কোনো ভয় নেই, আপনারা গিয়ে শুয়ে পড়ুন। তারপর সকালে উঠে দেখি না, সব ঠিকঠাকই আছে, রাস্তা চল পানসে লুম্বিনী। লুম্বিনীতে পৌঁছানোর পর ওখানে লোকাল কিছু টোটো ভাড়া করে নিতে হয় ভেতরটা দেখার জন্য। সেখানে বিভিন্ন দেশের প্যাগোডাগুলো আছে, ওরা প্যাগোডাগুলো দেখিয়ে নিয়ে এসে তারপর বুদ্ধদেবের জন্মস্থানে ওটা পায়ে হেঁটে দর্শন করতে হয়। এর জন্য ওরা 5 জন করে নেয় এক একটা টোটোতে, এবং নেপালি টাকা 1150 টাকা করে পড়ে। আমরা বুদ্ধদেবের জন্মস্থানটি দেখতে যাচ্ছি। এখানে সার্ভিস অ্যান্ড কনজারভেশন ফিস হিসাবে ভারতীয়দের কাছ থেকে 80 টাকা এবং নেপালিদের কাছ থেকে 20 টাকা নেওয়া হয়। আমরা মায়াদেবী মন্দিরের দিকে এগোচ্ছি। এই মায়াদেবীর মন্দিরটি বুদ্ধদেবের প্রকৃত জন্মস্থান। এই মন্দিরের ভেতরে কোনো ছবি তুলতে দেওয়া হয় না, সেই জন্য ভেতরের ছবি আমরা দিতে পারলাম না। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গণ্য করা হয়েছে। মন্দিরটির ভেতরটি অনিন্দ্য সুন্দর। এখানে সেই 2500 বছরের প্রাচীন ইট এবং সেখানকার কনস্ট্রাকশনগুলো সুন্দরভাবে এরা সংরক্ষিত করে রেখেছে। বুদ্ধদেবের পবিত্র জন্মস্থানটি দর্শন করে আমরা পেছন দিকে এসে দেখলাম একটি সুন্দর বাঁধানো পুকুর। সেই পুকুরের পাড়ে একটা উৎসব চলছিল, সুন্দর করে সাজানো। কথিত আছে এইখানেই বুদ্ধদেবের জন্মের পর মায়াদেবী স্নান করেছিলেন। আজ থেকে প্রায় 2500 বছর আগে আমরা এখন যে জায়গাটা দেখতে এলাম, এটা হচ্ছে বুদ্ধদেবের জন্মস্থান। 2500 বছর আগে বুদ্ধদেব এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার মায়ের নাম ছিল মায়াদেবী। মায়াদেবী যখন বাপের বাড়ি থেকে ফিরছিলেন তখন এই স্থানে ওনার প্রসব যন্ত্রণা ওঠে। তখন এইখানে এই যে আমরা জায়গাটা দেখে এলাম, এইখানে বুদ্ধদেব জন্মগ্রহণ করেন। বুদ্ধদেব জন্মগ্রহণ করার কিছুদিন পর মায়াদেবী মারা যান। তখন মায়াদেবীরই বোন ছিলেন গৌতমী। গৌতমী তখন এই বুদ্ধদেবকে মানুষ করেন, সেই জন্যে বুদ্ধদেবের প্রথম নাম ছিল গৌতম। তারপর তিনি বড় হলেন, কিন্তু সংসারে তার মন ছিল না। তখন শুদ্ধোধন ওনার বাবা গৌতমকে বিয়ে দিলেন। যার সঙ্গে বিয়ে দিলেন তার নাম ছিল যশোধরা বা গোপা। বিয়ে দেওয়ার পর গৌতম বুদ্ধের একটা সন্তান হলো, রাহুল তার নাম।
কিছুদিন পর উনি ঘোড়ার গাড়ি করে দর্শনে বেরিয়ে পড়লেন, রাজত্ব দেখতে বেরোলেন। দেখতে বেরিয়ে তখন তিনি দেখলেন একজন জরা অবস্থায় এক বৃদ্ধ রয়েছেন। তখন জিজ্ঞেস করলেন কি ব্যাপার, বলছে মানুষের বয়স হলে এই অবস্থাটা হয়। বৃদ্ধ অবস্থা দেখলেন, একজনকে মারা গেছে তাকে নিয়ে যাচ্ছেন। তখন বলে সবাইকে একদিন এই অবস্থায় যেতে হবে, মারা যেতে হবে। তখন উনি সেই দিনই গৃহত্যাগ করলেন, গৃহত্যাগ করে বেরিয়ে পড়লেন। গিয়ে উনি তখন খুঁজছেন কি করা যায়। সেই অবস্থায় একদিন উনি নৈরঞ্জনা নদীর ধারে একটা বট গাছের তলায় গিয়ে বসে ধ্যানস্থ হওয়ার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই হচ্ছে না। তখন একজন মহিলা, তার নাম ছিল সুজাতা, সুজাতা এসে একটা পাত্র করে এক পায়েস রান্না করে এনেছিলেন। বললেন আপনি এই নৈরঞ্জনা নদীতে চান করুন, করে এটা খেয়ে তপস্যায় বসুন, খালি পেটে আপনার সিদ্ধি লাভ হবে। তখন তিনি তাই করলেন এবং ওই বোধি বৃক্ষের তলায় বসে তার বুদ্ধত্ব প্রাপ্তি হলো। তখন তার নাম হলো গৌতম বুদ্ধ। শান্তি প্রদীপটা যেখানে জ্বলছে তার সামনে একটি সুদীর্ঘ লেক আছে, তাতে বোটিং করা যায়, নেপালি টাকায় 50 টাকা ভাড়া। বোটে করে গিয়ে ওই শান্তিস্তূপের কাছাকাছি ওরা নামিয়ে দেয়, ওখান থেকে নেমে ওই শান্তিস্তূপে যেতে হয় হেঁটে প্রায় 1 কিলোমিটার রাস্তা। লুম্বিনীতে লাঞ্চ করে নিয়ে আমরা পোখরার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন সমতল রাস্তায় আমরা চলেছি, লুম্বিনী গেটটাও আমরা পার হয়ে গেলাম। বাসে যেতে যেতে দেখতে পাচ্ছি লেখা রয়েছে পোখরা এখান থেকে 159 কিলোমিটার। দীর্ঘ 8 ঘন্টার লড়াই আমাদের এবার শুরু হলো। এই আমরা দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চলে গেল। এবার আমরা আস্তে আস্তে আমাদের পাহাড়ি রাস্তায় ওঠা শুরু করলাম। রাস্তা দেখেই বোঝা যাচ্ছে খুব একটা ভালো নয়। ইতিমধ্যে আমাদের যিনি ড্রাইভার তিনি জানিয়ে দিয়েছেন প্রচণ্ড জিগজ্যাগ রাস্তা, এই রাস্তায় উল্টি হবেই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পাহাড় চিরে হঠাৎ দেখতে পেলাম পোখরার আলোকমালা। আমাদের ড্রাইভার চিৎকার করে বলল হামারা পোখরা। এত চড়াই উতরাই রাস্তা এবং এত আঁকা বাঁকার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমাদের যাত্রীরা অনেকেই বমি করে ফেলেছিল। আমরা শহরের মধ্যে প্রবেশ করে গেছি, আর একটুখানি সময়, দুদিকে আমরা ভাবতেই পারছি না যে এতক্ষণ এই পাহাড় পেরিয়ে এরকম সমতল রাস্তার মধ্যে আমরা আবার কি সুন্দরভাবে চলেছি। দুর্দান্ত শহর, এটা হলো পোখরা ভ্যালি। এমন সমতল রাস্তা থেকে আমরা অভিভূত, কিন্তু আমরা সবাই খুব বিধ্বস্ত অবস্থায় রয়েছি। কাল রাত্রে বিধ্বস্ত অবস্থায় আমরা হোটেলে ঢুকলাম। আমরা প্রায় রাত্রি 1টার সময় খাওয়া দাওয়া করে তারপর বিছানায় গেলাম। সকালে উঠে হোটেলের বারান্দা থেকে যখন হিমালয়ের এই অপ্রাকৃত রূপ দেখলাম, এমন শ্বেত শুভ্র রূপ এত কাছ থেকে, মন অনাবিল আনন্দে ভরে উঠেছে। এ এক বিস্ময়কর রূপ হিমালয়ের। একটা একটা করে আমরা হিমালয়ের চূড়াগুলো দেখতে পাচ্ছি। এটা হলো অন্নপূর্ণা পিক। এরপরে আসছে ফিস্টেল বা মাচা পুচারে, এটা ফিস্টেল। এরপরে আমরা যেটা দেখব, এই যে দেখতে পাচ্ছি, এটা হলো ধাওয়ালগিরি। আহা, কি অপূর্ব রূপ হিমালয়ের, তাই না? হোটেল থেকে আমাদের হিমালয় দেখা হলো। এবার আমরা পোখরা সাইট সিন দেখতে বেরোবো। একটু পরেই আমাদের যাত্রা শুরু হবে।
মানে বুঝতে পারছেন গুহার ভিতরে অনেক ব্যাট রয়েছে এবং ভেতরে একটা স্লিপারি জল। আমাদের মতো আমরা যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা আমরা তো অবভিয়াসলি যাবো, আপনারাও ট্রাই করবেন ভিতরে কি আছে, কত করে ফিস, এন্ট্রি ফিস কত, বা ভিতরটা কেমন সেগুলো সব আস্তে আস্তে দেখাচ্ছে। আসুন। ব্যাট কেভে প্রবেশ করতে গেলে এন্ট্রি ফি হচ্ছে নেপালি টাকায় 80 টাকা। ওরা 10 জন পিছু একটা করে লাইট দিয়ে দেয়, ভেতরটা অসম্ভব অন্ধকার, সেই লাইটটা নিয়ে যেতে হয়। পোখরাকে কেভ সিটি বলা হয়, বহু গুহা এখানে আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গুহা হচ্ছে এই ব্যাট কেভ। প্রচুর বাদুড়রা থাকে এখানে, কিন্তু এখানে যারা সিকিউরিটিতে আছে বা দাঁড়ে যারা আছে তারা কিছুতেই এটাকে যে ভয়ঙ্কর গুহা এটাকে মানতে চায় না। এরা না দেয় কোনো সিকিউরিটি, না দেয় কোনো অ্যাসিস্ট্যান্স, অথচ নিজে নিজে যেতে হয় এখানে একটা লাইটের ভরসা করে। কিন্তু ভেতরটায় নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, সেইগুলো অতিক্রম করে সাধারণ মানুষের পক্ষে কখনোই যাওয়া সম্ভব নয়। আমরা যারা ওই গুহার মধ্যে ঢুকেছিলাম তাদের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে এবং প্রাণ কোনো রকমে হাতে নিয়ে আমরা বেরিয়েছি। বেড়াতে এসে শুধু জীবনের ঝুঁকি নিয়ে এই গুহায় প্রবেশ করার কোনো দরকার নেই। Yes, চলে এসো আস্তে আস্তে। हाँ बहुत डेंजरस है। मेरा क्या कंडीशन है? पीछे से पीछे गुड ओके हो गया আস্তে আস্তে হ্যাঁ করছে আছে। তারও অনেক পরে। Yes. Good job. আস্তে ঠিক আছে? হ্যাঁ আমি ঠিক আছে। ओके पीछा लाइट तो थोड़ा ओके। एक्चुअली वो ग्लास पहन के नहीं आया ना, सनग्लास पहन के, इसलिए बहुत प्रॉब्लम हो रहा है उसको। भाई आए आस्ते आस्ते। राइट ओ दाঁড়াও, চুপ করো বাবা প্লিজ। बोले आए हो जाएगा रोडीस हाथ पकड़ो उसको। आजा হয়ে গেছে यस you can do it। okay yes good job well done oh yes हाँ হয়ে গেছে। আমরা ব্যাট কেভ থেকে এখন এসেছি ডেভিস ফলে। তো ব্যাট কেভের এক্সপিরিয়েন্স ঠিকঠাক ছিল, বাট বেরোনোটা এক্সিট যেটা রয়েছে সেই জায়গাটা প্রচণ্ড সরু এবং ওটাতে শুয়ে পড়ে করতে হচ্ছে। ওখানে না আছে কোনো গাইড, না আছে কিছু। তো যারা নিজের রিস্কে যেতে পারবেন বা নিজেরা মনে করবেন যে আপনার কোনো সাফিসিয়েন্ট প্রবলেম নেই বা কোনো রকম কোনো অসুবিধা নেই, তারাই একমাত্র ঢুকবেন, কারণ ভেতরটা খুবই ছোট আর ভেতরটাতে কোনো রকম কোনো হেল্প করার মতো কোনো কেউ নেই। তো তাই জন্য আমাদের জন্য ঠিক আছে, আমরা করলাম, অসুবিধা হলো না। কিন্তু আপনারাও যে সেটা প্রবলেম ফেস করবেন না সেরকম নয়। তো নিজের দায়িত্ব নিয়ে নিজে দেখে নিজে যাবেন। আসুন এবার ডেভিস ফলস।
ডেভিস ফলস, এটা নেপালের একটা আন্ডারগ্রাউন্ড ফলস। 1961 সালে সুইজারল্যান্ডের এক দম্পতি এটা দেখতে এসে সেখানে সাঁতার কাটতে গিয়ে দুজনেই ডুবে মারা যান। মহিলার নাম ছিল ডেভি, তার নাম অনুসারে এটার নাম হয়েছে ডেভিস ফলস। নেপালি টাকা 100 টাকার টিকিট কেটে আমরা গুপ্তেশ্বর মহাদেবের গুহায় ঢুকেছি। বিগ্রহের ছবি তোলা এখানে নিষিদ্ধ, তবুও একটু আমরা তুলে নিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। গুপ্তেশ্বর মহাদেব গুহায় আমরা এখন দাঁড়িয়ে আছি। অপূর্ব দৃশ্য, ওখান থেকে ঝর্ণা ঝরে পড়েছে, আর পেছনে আছে আমাদের গুপ্তেশ্বর মহাদেবের ঝুলন্ত মূর্তি, পাথরের একদম ন্যাচারাল পাথরের একটা মূর্তি। 350 সিঁড়ি আছে, আমরা নেমে এবার আসছি। সন্ধ্যের ঠিক আগে আগেই আমরা লেকে পৌঁছলাম, পোখরা লেকে, এটাকে ফেওয়া লেক বলে। আমরা এখানে এসে দেখলাম টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি করে একটা নৌকা ভাড়া করে নিলাম। আমরা 8 জন, ওরা নেপালি টাকায় 1500 টাকা নিল, আমাদের একটু ঘুরিয়ে দিল, বেশ ভালো। 1 ঘন্টা মতো ঘুরে এসে আমরা আরতি দেখবো বলে তাড়াতাড়ি করে এইমাত্র নামলাম। পোখরা লেকে গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। ওরা লেকটাকে গঙ্গা হিসাবেই কল্পনা করে নিয়ে সেখানে গঙ্গা আরতি প্রতিদিন সন্ধ্যায় করে থাকে। গঙ্গা আরতি দেখে হোটেলে ফেরার পথে হঠাৎ দেখলাম একদল নেপালের ছাত্র, তারা গানের আড্ডায় মেতে উঠেছে। আমরাও তাদের সঙ্গে মেতে উঠলাম গানে। প্রাতরাশ সেরে মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্যে দিয়ে আমরা মনোকামনা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হলো ত্রিশুলি নদী, রাফটিং করার সবচেয়ে ভালো জায়গা নেপালে এটা। 770 টাকা দিয়ে আমরা কেবল কারে উঠে মনোকামনা মন্দিরে গেলাম। যাতায়াত মিলে 770 টাকা। 3খানা পাহাড়ের চূড়া পার হয়ে গেলাম, প্রায় 3 কিলোমিটার লম্বা, যেতে প্রায় 12 মিনিট মতো সময় লাগলো। পাহাড়ের রেঞ্জগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এইবার আমরা প্রায় এসে গেছি, এবার আমাদের নামার পালা। বহু আকাঙ্ক্ষিত মনোকামনা মন্দিরে আমরা পৌঁছে গেলাম। এই রাস্তা ধরে আমরা চলেছি, এখানে অনেকগুলো উঁচু নিচু সিঁড়ি আছে, বয়স্ক মানুষদের পক্ষে একটু উঠতে অসুবিধেই হয়। এখানে প্রত্যেকে তাদের মনোকামনা জানিয়ে যায় এবং সেগুলো পূরণ হয় বলেই সবার অভিমত। এই হলো মনোকামনা মন্দির চত্বর, বহু মানুষের ভিড়। রোপওয়েতেই আবার আমরা ফিরে এলাম।
এবার আমরা একটু লাঞ্চ করে নেব, তারপরেই আমাদের কাঠমান্ডু যাত্রা। পৌঁছে গেলাম কাঠমান্ডু শহরে। গিরিগাত্রে পথ গেছে বেঁকে, বোঝা বহি চলে লোক, গাড়ি ছুটে চলে থেকে থেকে। তবুও কাঠমান্ডু শহরের যে বৈশিষ্ট্য, রবীন্দ্রনাথের ভাষায়, শৈলতটে তোমাদের নিভৃত কুটির, হিমাদ্রি যেথায় তার সমুচ্চ শান্তির আসনে নিস্তব্ধ নিত্য, তুঙ্গ তার শিখরের সীমা, লঙ্ঘন করিতে চায় দূরতম শূন্যের মহিমা। আজকে কাঠমান্ডুতে আমাদের সেকেন্ড দিন। আমরা রয়েছি হোটেল নারায়ণা, যেটা রয়েছে আমার লেফট সাইডে, একটু পরে দেখতে পাবেন। আর তাছাড়া আজকে আমাদের সকালবেলায় প্রথম প্ল্যান হলো পশুপতিনাথ দর্শন করা। তো আমরা এখন পশুপতিনাথ দর্শন করতে যাচ্ছি। ভালো ঠান্ডা আছে, আমার কথা হালকা জড়িয়ে যাচ্ছে, না বুঝতে পারলে কিছু করার নেই। তো আপাতত আমরা পশুপতিনাথ দর্শন করবো, কিন্তু ভেতরে তো ক্যামেরা হয়তো অ্যালাউ নয়। আপনাদেরকে দর্শন করাতে পারবো কিনা সেটা এখনো পর্যন্ত বলতে পারছি না। আপাতত ওয়েদার ভীষণ ক্লিয়ার, প্রত্যেক দিন খুব এনজয় করেছি, খুব ভালো লাগছে। আর এরপরে যেটা হবে সেটা দেখাচ্ছি। সকালে স্নান সেরে আমরা পশুপতিনাথ মন্দিরে প্রবেশ করলাম। আমাদের সঙ্গে পুরোহিত ছিলেন, তিনি আমাদের সমস্ত পূজা অর্চনার ব্যবস্থা করিয়ে দেবেন। এই পশুপতিনাথের যে ইতিহাস আমরা প্রায় সবাই জানি, তবুও আমরা জানি যে যখন পাণ্ডবরা প্রায়শ্চিত্তের জন্য শিবের কাছে গেলেন, শিব তখন একটা মহিষের রূপ ধারণ করে লুকিয়ে পড়ছিলেন। তখন ভীম সেটা বুঝতে পেরে তাকে যখন চেপে ধরলেন, তার শরীরটাকে তিনি বিচ্ছিন্ন করে দিলেন। তার প্রথম অংশ অর্থাৎ মাথার দিকটা এসে পশুপতিনাথে ছিল, আর পেছন দিকটা ছিল কেদারনাথ। এই পশুপতিনাথ মন্দিরে আমরা পূজা অর্চনা করছি, পুরোহিতরা আমাদের সাহায্য করলেন এবং পশুপতিনাথ দর্শন করে আমরা ফিরলাম। সতীপীঠের অন্যতম একটি পীঠ দেবী গুহ্যেশ্বরী। উলুধ্বনির মাধ্যমে আমরা নেপালি দম্পতিকে বরণ করে নিলাম। গুহ্যেশ্বরী মন্দিরে দেখলাম একটি নেপালি দম্পতির বিবাহ সম্পন্ন হচ্ছে। নেপালি 100 টাকা দিয়ে টিকিট কেটে আমরা বৌদ্ধনাথ মন্দিরে ঢুকলাম। এর বাঁ দিক দিয়ে ঘুরে ঘুরে যখন যাচ্ছি, সেখানে একটি গুম্ফা দেখতে পেলাম, তার মধ্যে বহু বৌদ্ধ সন্ন্যাসীরা অর্চনা করছিলেন, তারা ধ্যানস্থ। বেশ ভালো লাগলো এই বৌদ্ধনাথ মন্দিরটা দর্শন করে। বৌদ্ধনাথ স্তূপটি বা মন্দিরটি বেশ অনেকটা জায়গা নিয়ে রয়েছে। এর মাথাটা সম্পূর্ণ সোনা দিয়ে বাঁধানো। এটা জলনারায়ণ মন্দির। এই মন্দিরের চত্বরের মধ্যে একটা বৌদ্ধদের স্কুল আছে বাচ্চাদের, সেখানে আমরা একটু গিয়ে তাদের পড়াশোনাটা দেখলাম। আমরা এখন স্বয়ম্ভূনাথ মন্দিরের দিকে এগিয়ে চলেছি। পথে যেতে যেতে আমরা দশরথ স্টেডিয়াম দেখলাম। স্বয়ম্ভূনাথ মন্দিরটা প্রকৃতপক্ষে এটা একটি বৌদ্ধ মন্দির, এটা স্বয়ম্ভূই বলে ওখানকার লোকেরা। छोटा वाला साइड के नाम में बनाया हुआ है कि ये जो वो टावर है भीमसेन टावर, जो वहाँ ऊपर से काठमांडू बहुत अच्छा दिखा है, काठमांडू सिटी। স্বয়ম্ভূ মন্দির থেকে আমরা কাঠমান্ডু শহরটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে।
তবে নেপালের ভূমিকম্পের এটাও একটা কারণ, আপনারা কি বলেন? নগরকোটে চলেছি আমরা, সেখান থেকে সূর্যাস্ত এবং এভারেস্ট দেখব বলে মাঝখানে একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে পড়লাম। সেখান থেকে প্রথম এভারেস্টের ঝলকানিটা আমরা চোখে দেখলাম। সানসেট পয়েন্টে আমরা উঠে পড়েছি। সানসেটটা দেখে আমরা দেখতে পেলাম আকাশে একটা প্লেন উড়ে যাচ্ছে। এই প্লেনগুলো হিমালয়ান রেঞ্জটা দর্শন করিয়ে দেয়। 1 ঘন্টা প্রোগ্রাম, 10,000 থেকে 11,000 টাকা পার হেড এরা নিয়ে থাকে। এই যে এভারেস্ট, আমাদের বহু দিনের যে ইচ্ছা সেটা আজকে পূরণ হলো। সূর্যাস্তের শেষ রক্তিম আভায় উজ্জ্বল হয়ে উঠেছে এভারেস্ট। বিস্ময় থেকে বিস্ময়তর হয়ে মুগ্ধ হয়ে দেখলাম পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট। হৃদয় ভারাক্রান্ত সন্ধ্যার আলোকমালায় সজ্জিত অপরূপা কাঠমান্ডু নগরীতে আজই আমাদের শেষ রজনী। चाहेर पनि मैले भन्न सकिन तिमीलाई मेरो मुटु चोरिसक्यौ तिमीले भाकेर शरीरबाट यो आत्माले छोडेर गएछ तिमीलाई नै खोजी हिँड्छु रे मेरो दिन। আমরা আজকে ট্যুরের শেষ দিনে পৌঁছে গিয়েছি। তো আমরা এসেছিলাম মা তারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। আসুন ওনাদের সাথে একটুখানি কথা বলে নিই। আপনাদের ট্যুরের মানে আপনারা কী কী প্ল্যান করছেন বা কী কী রয়েছে এগুলো সম্পর্কে একটুখানি যদি কিছু বলেন তাহলে আমাদের একটু ভালো লাগবে। আমাদের তো সারা বছরের ট্যুর প্রোগ্রাম থাকে, বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে আমরা প্রোগ্রাম করি। আমাদের অফিস হলো কল্যাণী বুদ্ধবার B14-তে, আর আরেকটা অফিস আছে আমাদের হলো অটক রোডে ওয়ার্কশপ রোডে। আমরা দুজন মিলেই করি আমরা প্রোগ্রামটা। যথাসাধ্য চেষ্টা করি নিজেদের মতন ফ্যামিলি হিসাবে সবাইকে ঘোরানোর, এক জায়গায় সবাই নিয়মিতভাবে থাকি যাতে এটা পরিবারের মতন হয়। এবার ভালো লাগা যার যার নিজের ওপর। না, আমাদের তো সত্যি ভীষণ ভালো লেগেছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু পুরোটা। উনি শুধু বলেছেন যে ভারতবর্ষে আমরা এসেছিলাম কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রিপে নেপালে, আপনারা জানেন। তো আরেকজন যিনি আছেন তার সাথে একটু কথা বলবো। আপনি কি বলেন? ব্যাপারটা হচ্ছে আমরা তো ভারতবর্ষের সব জায়গায় ট্যুর করি, নেপালটা বাইরে পড়ে। নেপালটা আমরা খুব কম হয়, করোনার পরে প্রথম এসেছি, বুঝতে পারছি না কী অবস্থা ছিল না ছিল, এসে ভালোই লাগলো। আর সবথেকে বড় কথা গেস্ট আমাদের সবথেকে ভালো ছিল। গেস্ট ভালো থাকলেই ট্যুরটা ভালো হয়, এটা তো জানা কথা। তো গেস্ট খুবই ভালো ছিল, গেস্টের সবাই ভালো ছিল, সবাই খুব ভালো, ওই জন্য ট্যুরটা ভালো হয়েছে। ট্যুরটা তো আমাদের দ্বারা কিছু হয় না, আমরা যত সম্ভব চেষ্টা করি ট্যুরটা কমপ্লিটই করে। গেস্ট আমাদের খুব ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকে শেষ দিনে আমাদের সবার ভীষণ মনটা খুব খারাপ, তাই জন্য যত সম্ভব চেষ্টা করছি নিজেদেরকে আনন্দিত রাখার। এরপরেও আরও দিওয়ালি রয়েছে, মন টন ঠিক করে আমরা গন্তব্যস্থলে সবাই সবার বাড়িতে পৌঁছবো। আপনারা যারা যেতে ইচ্ছুক ওনাদের ফোন নাম্বার এবং ডিটেলস সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে দিতে পারেন। এবং সমস্ত দিক থেকে ভীষণ আমরা প্লিজ সবাই খুব খুশি, আপনারা চেষ্টা করবেন, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সমস্ত কিছু ভীষণ ভালো লেগেছে। আমাদের যারা হসপিটালিটি এবং কুক সেকশনে ছিল তাদের সাথে একটু কথা বলে নিই। আমাদের তো রান্না বান্না ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা সময় প্রত্যেক দিন। এদের সাথে একটু কথা বলি। আমাদের রান্নার যে হচ্ছে বাপিদা মেন হেড কুক, এর হেল্পার 3-4 জন আছে, ভালো রান্না করেছে। এবং সবথেকে বড় কথা পার্টি আমাদের প্রথমে বললাম ভালো ছিল, যা উনি রান্না করে দিয়েছে সব খেয়েছে, ভালো মন্দ খেয়েছে মানে খুবই আদর্শ খেয়েছে। এবার বাপিদা দেখতে দেখুন খুব সুন্দর, বাপিদা হাসছে মনে মেয়ে ভাব, তো ঠিক আছে। আচ্ছা, এই দেখছে বাপিদা হেল্পার, এরা সকাল ভোর 4টে থেকে রাত্রি 1টা অবধি কাজ করেছে। এই করে প্রোগ্রামটা মোটামুটি দাঁড় করিয়েছি আমরা।
না আমাদের মোটামুটি না, আমাদের প্রত্যেক দিন ভীষণ ভালো, আমাদের প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালো। ট্রিপ প্রায় এন্ডের দিকে, আমরা এখন রয়েছি বীরগঞ্জে, যেটা হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার বর্ডার। তো ট্রিপের শেষে আমাদের সবার থেকে আমরা কিছু ফিডব্যাক নেব যে কেমন হলো ট্রিপটা, কি ব্যাপার, কি বৃত্তান্ত। আসুন শুনে নিই। আপনাদের ট্রিপটা কেমন লাগলো একটু বলুন সবাই এক এক করে। হ্যালো, দারুণ লেগেছে ট্রিপটা। 4 মাস আগের থেকে ভাবছিলাম নেপাল আসবো, কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু আসার পরে এত ভালো লেগেছে। সবাইকে উৎসাহ দেবো, সবাই একবার করে নেপাল ঘুরে যাও, ভীষণ ভালো লেগেছে। আর আমরা যে গ্রুপের সাথে এসেছি তার তো কোনো তুলনাই হয় না, অভূতপূর্ব লেগেছে। থ্যাংক ইউ। এক কথায় নেপাল জমজমাট, এর বেশি আর কিচ্ছু বলার নেই। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আমারও নেপাল ট্রিপটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে, অভূতপূর্ব লেগেছে, কিছু বলার নেই, ব্যাস আর কিছু না। সবাই নেপালে আসো, খুবই ভালো লাগলো, সবাইকেই আজকে অনুরোধ জানানো হচ্ছে। থ্যাংক ইউ। আমাদের এই নেপাল ট্রিপটা খুব ভালো লেগেছে। আমরা কলকাতা থেকে এসেছি, এখানে ঘুরেছি, বেরিয়েছি। এখানকার মানুষজন, এখানকার পরিবেশ, এখানকার বিভিন্ন দর্শনীয় স্থান, এগুলো আমাদের খুব ভালো লেগেছে। যেমন হচ্ছে পশুপতিনাথ মন্দির, লুম্বিনী, রুদ্রদেবের জন্মস্থান, আরও বিভিন্ন জায়গা যেগুলো আছে। যেমন জঙ্গল সাফারি করেছিলাম, ওখানে আমরা গিয়ে গন্ডার দেখেছি, ময়ূর দেখেছি, বিভিন্ন ধরনের হরিণ দেখেছি, বিভিন্ন প্রজাতির হরিণ দেখেছি। খুবই ভালো লেগেছে আমাদের। হ্যাঁ, আরও মানে বিশেষ করে এই নেপালবাসীর জন্য আমাদের ধন্যবাদ। আমরা প্রবীণ যারা ঘুরতে এসেছিল তাদের কাছ থেকে আমরা সমস্ত ইনফরমেশন এবং কেমন লাগছে শুনেছি। এবার শুনে নেব ফার্স্ট অফ অল প্রচণ্ড মেমোরেবল একটা ট্রিপ, সব দিক থেকে, ট্রেনে উঠে ঝামেলা থেকে, ভিডিও রেকর্ড করা থেকে, রিল বানানো থেকে, নিউ প্লেসেস এক্সপ্লোর করা থেকে, নেপালি কালচার জানা থেকে, নেপালি লোকজনদের সাথে ইন্টারাকশন করা থেকে, রোজ টায়ারিং বাস জার্নি ছিল, তার সাথে আরও অনেক ফান ছিল। অ্যান্ড অফকোর্স ট্রিপ আরও স্পেশাল হয়ে যায় যখন কাজিনসরা থাকে। সো ইয়া, ইট ওয়াজ ভেরি ফান অ্যান্ড ওয়ান অফ দি মোস্ট মেমোরেবল ট্রিপ অফ মাই লাইফ। নেপালটা তো খুবই ভালো গেল, সব বাদরামো, আড্ডা মারা, নেপালটা সব থেকে মোস্ট মেমোরেবল। মুখের সামনে নিয়ে বলুন। হ্যাঁ, আমি খুব এনজয় করেছি। আমি কোনো এক্সপেকটেশন ছাড়া এসেছিলাম, বাট আই ওয়াজ নট ডিসঅ্যাপয়েন্টেড। তো আজকে ট্রিপ শেষ, ব্যাক টু আওয়ার নর্মাল লাইফ। খারাপ লাগছে, তবে আমাদের ভালো কেটেছে নেপাল ট্রিপটা। আর সবাইকে আমি বলবো যে অবশ্যই নেপালে আসতে কাঠমান্ডু আর পোখরাটা স্পেশালি ভিজিট করে, জায়গাটা খুব সুন্দর। আর আমাদের এই এতদিনের নতুন 10 দিনের ব্লগ, আমাদের 10 দিনের ব্লগটা আজকে প্রায় শেষ হতে চলেছে। আজকে আমাদের লাস্ট। সবাইকে বলবো টু প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এইবার কি হবে মরেছে রে, এই রে জুতো পড়ে নিচ্ছে রে, ছেলে জুতো পড়ে নিচ্ছে, আমার জুতো পড়ে নিচ্ছে। এইবার দেখো নাচ, দেখো হোক পুরি किधर को जाते चंदाना, क्यों पास न आते चंदाना, जाए मारे लगाता चंदाना, छोड़ के भाता चंदाना। ये मां निकल गई, ये मां निकल गई। हटा दे। बादल बरसा बिजुली, सावन को पानी, चीसो मौसम
सम्झ बानी मुटु मेरो नहाल्यो नि जान मेरो सुत्न थाल्यो नि के होला भन हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা হঠাৎ করেই ট্রেনের মধ্যে যখন গান বাজনা শুরু করে দিলাম তখন আমাদের আর সহযাত্রী যারা আছেন তারাও আমাদের সঙ্গে যোগ দিলেন। ভীষণ ভালো লাগলো। আমরা একটু তাদের ইন্টারভিউ নিয়ে নিচ্ছি। হাই এভরিওয়ান, খুব ভালো লেগেছে। এত সুন্দর ট্রেনে আলাপ হয়েছে এবং অনুষ্ঠান হয়েছে, গান হয়েছে, ডান্স হয়েছে, সবাই মিলে আমরা খুব এন্টারটেন হয়েছি। আমার জেঠি আছে, জেঠু আছে এবং যে ভাইটার সাথে আলাপ করে, এই বোনেদের সাথে আলাপ করে, ওদিকে দিদি আছে, আরো সিঙ্গার ছিল, সবার সাথে বেশ এন্টারটেন হয়েছে। ট্রেনের জার্নিটা দারুণ হয়েছে, অ্যাটলিস্ট কোনো বোর ফিল হয়নি। তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ। আমাদের এই প্রোগ্রামটা আমাদের খুব ভালো লেগেছে, আমরাও খুব মজা নিয়েছি, এনজয় করেছি। আরো ভালো করো, আরো ভালো করো, আমরা সবসময় তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থাকো, আমি এটাই চাই। সবাই সুন্দর করে প্রোগ্রামটা ভালো সুন্দর করে প্রোগ্রামটা করো। ভ্রমণ শেষে উঠেছি এসে রেলের কামরায়, মন রয়েছে উদাসী পথে, চোখটা যে জানলায়। আঁকা বাঁকা রাঙামাটির লেখা, ঘর ছাড়া ওই নানা দেশের